নমস্কার, আমি সৃজা। গত 15 তারিখ রবিবার মধ্যরাতে খিদিরপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা জানি সেই খবর, খুব স্বাভাবিক ব্যাপার। শহর কলকাতায় যদি এত বড় বিধ্বংসী অগ্নিকাণ্ডের একটা ঘটনা ঘটে, সেক্ষেত্রে সেই খবর আমরা রাজ্যবাসী হিসেবে, কলকাতাবাসী হিসেবে জানবো, সেটাই স্বাভাবিক। সেই অগ্নিকাণ্ড এত বেশি বিধ্বংসী ছিল, এত বড় অগ্নিকাণ্ড ছিল যে সেটাকে নিয়ন্ত্রণে আনতে প্রায় 24 ঘন্টা সময় লেগে যায়। খিদিরপুরের ওই অরফানগঞ্জ বাজারে যতগুলো দোকান ছিল, প্রায় 1300 মতন দোকান পুড়ে শেষ হয়ে গেছে। এইসব খবর আমরা জানি এবং আমরা এটাও জানি যে তার পরের দিন দুপুরবেলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি পৌঁছন খিদিরপুরে। অরফানগঞ্জ বাজারে যে সমস্ত ব্যবসায়ীরা, যে সমস্ত দোকানিরা তাদের দোকান হারিয়ে ফেলেছেন, তাদের কর্মসংস্থানের একমাত্র যে ভরসা সেটাকে হারিয়ে ফেলেছেন, তাদের সঙ্গে দেখা করতে চান। তো সেখানে যারা ছিলেন, যে সমস্ত ব্যবসায়ী, যে সমস্ত দোকানি, তারা মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলেন এবং খুব স্বাভাবিকভাবে যে মানুষ তার একমাত্র কর্মসংস্থান, জীবিকা নির্বাহের একমাত্র উপায় হারিয়ে ফেলেছেন, তিনি সব হারিয়ে দিশেহারা হয়ে যাবেন, সেটাই স্বাভাবিক। এবং এই দিশেহারা হয়ে তিনি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করেন যে দোকান তৈরি হতে তো 3 থেকে 6 মাস লাগবে, এই 3 থেকে 6 মাস আমরা সংসার চালাবো কি করে? খুব স্বাভাবিক প্রশ্ন, সঠিক প্রশ্ন। একজন মানুষ যার পরিবার রয়েছে, তিনি একটা যে কর্মসংস্থানের জায়গা, যে জীবিকা নির্বাহের জায়গা, সেটা যদি চলে যায়, তাহলে তিনি এই 3 থেকে 6 মাস কিভাবে সংসার চালাবেন? তার উত্তরে মমতা ব্যানার্জি কিভাবে কথা বলছেন, আসুন সেটা একবার দেখি আমরা। তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায়। কে বলেছে তোমায়? তুমি সব ঠিক করবে? কে ভাই তুমি? তোমার দোকানে আগুন লেগেছে, আমরা তো সিম্প্যাথেটিক। গভর্নমেন্টেরও তো কতগুলো প্রসিডিওর আছে। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিভাবে কথা বলছেন ওই ব্যবসায়ীর সঙ্গে, যিনি প্রশ্ন করেছিলেন যে 3 থেকে 6 মাস দোকান তৈরি করতে সময় লাগবে, সেক্ষেত্রে উনি সংসার চালাবেন কি করে? একদম যথাযথ সঠিক একটা প্রশ্নের উত্তরে মাননীয়া প্রথম কথা হচ্ছে ওই ব্যবসায়ীর সঙ্গে তুমি বলে কথা বলছেন কেন? মানে একজন সহনাগরিকের সঙ্গে ইচ্ছা করলেই উনি তুমি বলে কি করে কথা বলতে পারেন? এটা হচ্ছে প্রশ্ন, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে উনি গিয়েছেন একজন প্রশাসনিক প্রধান হিসেবে, সমস্ত কিছু হারিয়ে ফেলা সর্বহারা মানুষের সঙ্গে দেখা করতে গেছেন এবং খুব স্বাভাবিকভাবেই প্রশাসনিক প্রধান হিসেবে সেই সমস্ত মানুষ, ওই অরফানগঞ্জের যারা ব্যবসায়ী, তারা প্রশ্ন করছেন মাননীয়াকে যে তাঁরা কি করে তাদের সংসার চালাবেন। সেখানে ওনার যা অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউড দেখবার পরে আপনাদের কি মনে হলো যে উনি আসলে সর্বহারা মানুষের সঙ্গে দেখা করতে গেছেন? মানে সত্যি এই অ্যাটিটিউডে, এই বডি ল্যাঙ্গুয়েজে কি একজন সর্বহারা, মাথার ছাদ হারিয়ে ফেলা, কর্মসংস্থান হারিয়ে ফেলা মানুষের সঙ্গে কথা বলা উচিত? প্রশাসনিক প্রধান হিসেবে কি এই বার্তা বা এই বডি ল্যাঙ্গুয়েজ ওনার সঙ্গে যায়, ওনার সঙ্গে যেতে পারে, কারোর সঙ্গে যেতে পারে? কেন বলবেন এভাবে কথা? এই মানুষগুলোর ভোটে জিতেই তো উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। তারপরে এই মানুষগুলো যদি প্রশ্ন করেন, তার সঠিক উত্তর তো দেবেনই না, উল্টে এভাবে ধমকাবেন, এভাবে চমকাবেন এবং ওনার চারপাশে যে পা চাটা পারিষদরা রয়েছে, তারা তাড়াতাড়ি করে ওই দোকানিকে চুপ করাচ্ছেন কেন? ওনাদের সঙ্গে কথা বলতেই তো তিনি গেছেন ওই বাজারে। তাহলে ওনারা যদি প্রশ্ন করেন, একটা সঠিক প্রশ্ন করেন, সেটার উত্তর না দিয়ে মাননীয়া এভাবে দাবড়াবেন কেন? মাথায় চড়ে বসবেন কেন? এভাবে ধমকাবেন কেন? কে দিয়েছে ওনাকে এই অধিকার রাজ্যের মানুষের সঙ্গে এভাবে ধমকে চমকে কথা বলার? তৃতীয় প্রশ্ন এবার, যে উনি গিয়ে কি করবেন? উনি যদি মিনিমাম সহানুভূতিশীল না হতে পারেন একজন কর্মসংস্থান হারিয়ে ফেলা মানুষের প্রতি, তাহলে ওনার যাওয়ার প্রয়োজনটা কি? উনি তো দমকলে কাজ করেন না, বরং দমকলে এখনো পর্যন্ত কতগুলো শূন্য পদ রয়েছে সেটা আমাদের জানার দরকার। অসংখ্য শূন্য পদ এই মুহূর্তে রয়েছে দমকলে, সেখানে নিয়োগ না করে উনি গেছেন কি করতে? আগুন নেভাতে পারেন? উনি পারবেন আগুন নিভিয়ে দিতে? আগুন নেভাতে উনি পারবেন না। অসহায় মানুষের সঙ্গে মিনিমাম সহানুভূতি নিয়ে কথা বলতে পারবেন না। তাহলে কি মুখ দেখাতে গিয়েছিলেন? ছবি তুলতে? রিপোর্টাররা আপনার ছবি তুলে ছাপাবে বলে, রিপোর্টাররা আপনার বাইট নিয়ে টিভিতে চালাবে বলে আপনি গেছেন? এটা প্রশাসনিক প্রধান হিসেবে আপনার দায়িত্ব? আমরা দেখেছি যখন এ রাজ্যে ঝড় আসে,
প্রত্যেক বছর সারা রাত ধরে উনি কন্ট্রোল রুমে বসে থাকেন। কি করতে বসে থাকেন? আপনি ঝড় আটকাতে পারেন? পারেন তো না। আপনার লোকজন তো চাল আর ত্রিপল যে ত্রাণে দেয় সেগুলো চুরি করে, এটা তো প্রমাণিত যে আপনারা চুরি করেন চাল ত্রিপল, ত্রাণের চাল ত্রিপল। এতটাই নির্লজ্জ বেহায়া আপনারা, গরিব মানুষদের চাল ত্রিপল পর্যন্ত চুরি করে নেন। কি করতে কন্ট্রোল রুমে বসে থাকেন? কি করতে আগুন যেখানে লাগে সেখানে চলে যান লোক দেখাতে? কেন করেন এই নাটক? যদি একজন অসহায় মানুষের সঙ্গে মিনিমাম সহানুভূতি নিয়ে কথা না বলতে পারেন তাহলে মাননীয়া সেখানে যাবেন না। কারণ ওই মানুষগুলো এই মুহূর্তে প্রচণ্ডভাবে চিন্তায় রয়েছেন। ওই মানুষগুলো মাথার ছাদ হারিয়ে ফেলেছেন। তাদের আসল জায়গা, আসল কর্মসংস্থান, যেখান থেকে তাদের অন্ন সংস্থান হয়, সেটা হারিয়ে ফেলেছেন। তাদেরকে আর কিছু করতে না পারুন, মিনিমাম সহানুভূতি নিয়ে কথাটুকু অন্তত বলুন, যাতে আপনার কথায় ওনারা ভরসা পায়। আর বাকি ওনাদের যেভাবে আপনি মেরে রেখেছেন সেই 2011 সাল থেকে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। কারণ আপনি যে নবান্নটায় বসে রয়েছেন, যে 14 তলায় বসে মৌরসি পাট্টা গেড়েছেন, যে চুরির সাম্রাজ্য তৈরি করেছেন, সেই নবান্নটা বামফ্রন্ট সরকার এই সমস্ত ছোট ছোট ব্যবসায়ীদের এক ছাদের তলায় আনার জন্য তৈরি করেছিল। সেই নবান্ন তাদের কাছ থেকে, এই গরিব দোকানিদের কাছ থেকে, এই গরিব ব্যবসায়ীদের কাছ থেকে, ফুটের ব্যবসায়ীদের কাছ থেকে কেড়ে নিয়েছেন আপনি। আজ যে মানে বারবার আগুন লাগছে, এই খিদিরপুরে আগুন লাগছে, মোংলাহাটে আগুন লাগছে, এই সমস্ত ব্যবসায়ীদের এইভাবে আগুনে সর্বশান্ত হতেই হতো না। বামফ্রন্ট সরকার সেই কারণের জন্যই নবান্নটা বানিয়েছিল, যাতে ওনারা একটা পাকা দোকান পান। আপনি কি করলেন? আপনি গরিব মানুষদের সেই মুখের ভাতটা কেড়ে নিলেন ক্ষমতায় এসেই সেই মুখের ভাত কেড়ে নিয়ে 14 তলায় চলে গিয়ে নিজের মৌরসি পাট্টা গড়ে তুললেন। আর তারপরে এই সমস্ত গরিব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদেরকে ধমকাচ্ছেন। আপনার লজ্জা করে না মিনিমাম? আর এই ঘটনা তো নতুন নয়, এটা তো আমরা প্রথম থেকে দেখছি। আপনি যবে থেকে ক্ষমতায় এসছেন, একটা সময় ক্ষমতায় এসে আপনি এই যে জনসাধারণের কমিটির নাম করে একটা মাওবাদীদের আখড়া গড়ে তুলেছিলেন, যাদেরকে আপনি রীতিমতন প্রশ্রয় দিয়েছিলেন বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য। আপনার নিজের দলের লোক সোনালী গুহ, তিনি এখন সারাদিন বলে বেড়াচ্ছেন বিভিন্ন টিভি মিডিয়ায় যে কিভাবে শিশির অধিকারী পেট্রোল পাম্প বিক্রি করে ওই মাওবাদীদের খরচা তুলেছিল। এগুলো তো আর আমাদের কারোর অজানা নয়, আমরা তো এখন সবাই জেনে গেছি, ওপেন সিক্রেট। তারপরেও এইভাবে নিরন্ন মানুষকে এইভাবে ধমকাতে চমকাতে আপনার বিন্দুমাত্র লজ্জা করে না? আর আপনার চারপাশের লোকজনের, তাদেরও বিন্দুমাত্র লজ্জা করে না ওই ব্যবসায়ীকে থামাতে? কেন থামবেন উনি প্রশাসনিক প্রধানকে প্রশ্ন করছেন, আপনি তো গেছেন ওনার কাছে। উনি কি গেছেন আপনার কাছে? জাননি তো। উনি গেলেও তো আপনি দেখা করবেন না, আপনি তো কারোর সাথে দেখা করেন না, কিন্তু আপনি তো নিজে গেছেন ওদের সাথে কথা বলতে। তাহলে ওনারা যদি প্রশ্ন করেন, তাহলে আপনি কেন তাদেরকে ধমকাবেন? এই ঘটনা তো নতুন কিছু নয়। 2011-এ যখন মাননীয়া প্রথম ক্ষমতায় এসেছিলেন, তখন শিলাদিত্য চক্রবর্তী, তিনি ছিলেন পেশায় একজন কৃষক। সারের দাম কেন বাড়ছে এই প্রশ্ন উনি করেছিলেন। খুব স্বাভাবিক, উনি ভেবেছিলেন প্রশাসনিক প্রধান, তো প্রশাসনিক প্রধানকেই জিনিসপত্রের দাম নিয়ে প্রশ্ন করা উচিত। কৃষকের মাথা ব্যথা সার নিয়ে হবে, সেটাই স্বাভাবিক। উনি প্রশ্ন করেছিলেন সারের দাম কেন বাড়ছে, তার বদলে কি জুটেছিল? জেল যাত্রা জুটেছিল। কেন না, উনি শিলাদিত্য চক্রবর্তীকে মাওবাদী হিসেবে দেগে দিয়েছিলেন। আমরা দেখেছিলাম প্রেসিডেন্সি কলেজের স্টুডেন্ট তানিয়া ভারদ্বাজ আরাবুলকে নিয়ে প্রশ্ন করেছিলেন বলে তারও ওই সিপিআইএম ক্যাডার, মাওবাদী, এইগুলো জুটেছিল, মানে এই তকমা জুটেছিল। তো এখন তো আর মাননীয়ার কোনো চিন্তা নেই। এখন উনি জনসাধারণের কমিটিকে পুরো লাটে তুলে দিয়েছেন। হয় কিছু লোককে মেরে ফেলেছেন, আর কিছু লোককে নিজের গ্রিপে নিয়ে নিয়েছেন, এসব আমরা জানি। তো এখন আর ওনার মাওবাদী ভূতটা দেখছেন না উনি। ওনার মাওবাদীদের নিয়ে চিন্তা নেই, কারণ উনি নিজে হাতে সেগুলোকে নিশ্চিহ্ন করেছেন। উনি জানেন এরা যে মাওবাদ নিয়ে মমতা ব্যানার্জির আর কোনো চাপ নেই, তারা ক্ষমতায় এনে দিয়েছে মমতাকে। তাই এখন সাধারণ মানুষকে, খেটে খাওয়া মানুষকে, শ্রমজীবী মানুষকে, যাদের মাথার ছাদ উনি নিজে কেড়ে নিয়ে নিজে 14 তলায় বসে রয়েছেন, তাদেরকে এইভাবে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। মাননীয়া, আগামীতে আশা করব যদি এরকম দুর্ঘটনা আবারও কখনো ঘটে হয়, আপনি সেখানে যাবেন না, নয় এই সমস্ত অসহায় মানুষের সঙ্গে মিনিমাম ভদ্রতা নিয়ে কথা বলবেন। কারণ আমরা রাজ্যবাসী, আপনার পৈতৃক সম্পত্তি নয়।